তোমার বাড়িতে চোর ঢুকে যাওয়ার পরে তুমি ভাবছো যে আমার দরজাটা বন্ধ করা উচিত ছিল। দরজা বন্ধ করবার জন্য আমার পার্লামেন্ট রয়েছে, সেখানে তোমার যাওয়া উচিত ছিল। আপনি একটা বিদেশি সংস্থাকে আপনার দেশের পার্লামেন্টের আইডি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছেন, এইটুকু নীতি শিক্ষা আপনার একজন পার্লামেন্টারিয়ান হিসেবে নেই। এখন লড়াইটা ধর্মের লড়াই হয়ে গেছে, লড়াইটা বিভাজনের রাজনীতি হয়ে গেছে। আজকে ঈদের মঞ্চে গিয়ে চিফ মিনিস্টার সেখানে ভোটের প্রচার করছেন। আমার যেটা মনে হয়েছে কংগ্রেসের ইস্তেহারটা বেশ খানিকটা দুর্বল এবং ভিশনলেস। বিজেপি যে একনায়কতান্ত্রিক একটা ব্যাপার আপনারা বলছেন ইত্যাদি করছে, সেটা করছে কি করে? তার কারণ হচ্ছে অপোজিশনরা তাদের জায়গা তৈরি করতে পারেনি, হঠাৎ শেষ মুহূর্তে এসে একটা জোট তৈরি করলো। সেই জোটটার কোনো ভিশন অ্যান্ড মিশন নেই। তারা যারা বিজেপিকে ভোট দিয়ে ফেলছেন তারা আলটিমেটলি বিজেপির সমর্থক হয়ে দিচ্ছেন না, তারা অল্টারনেট বলছে কাকে দেবো দাদা। ফলে হঠাৎ করে ইসরায়েল যুদ্ধ করছে বলে আমি ইসরায়েলের সাথে বলবো তোমাকে আমি মানি না, এটা ছেলে মানুষই, এভাবে করা যায় না। যে আমরা যারা অপোজিশনে আছি অথবা যারা পাওয়ারে আছি তারা শুধুমাত্র তার পজিশনটা হোল্ড করব ফর দিস ইলেকশন, তাহলেই বিজেপিকে সরিয়ে দেওয়া যেত। ইস্তেহার দিয়ে ভোট হয় না, ইস্তেহার দিয়ে আপনি কমিউনিকেট করলেন না, আপনার পাবলিক কানেক্টিভিটি কোথায়? আমার পাড়ায় আমি কজন কংগ্রেসের লোককে দেখেছি। আচ্ছা, এই তদন্তের সূত্র আমি জানতে চাই যে কিছুদিন আগে তৃণমূল প্রতিনিধি দল ইলেকশন কমিশনের কাছে গেছেন এবং সেখানে যে তারা দাবি করেছিলেন যে কেন্দ্রীয় সরকারের সংস্থা, 4টি সংস্থা মেন, তারা তাদের ক্ষমতার অপব্যবহার করছে, বিজেপির হয়ে কাজ করছে এবং তাদের প্রধানকে তারা বদলানোর জন্য বলেছে লোকসভা ভোটের পূর্বে। সেই বিষয়ে কি বলবেন? দেখুন, সেই বিষয়ে আমার কিছু বলার নেই। ইলেকশন কমিশনার ইজ দ্য রেসপন্সিবল পারসন। তার যদি মনে হয়, তার টিমের যদি মনে হয় যে হ্যাঁ এইটা করা উচিত, তাহলে তিনি অবশ্যই করতে পারেন। কিন্তু আমি আবারও আপনাকে মনে করিয়ে দিতে চাই যে নিশ্চয়ই আমারও কিছু ক্ষেত্রে গিয়ে মনে হয় হয়তো যে আইনের অপব্যবহার হচ্ছে, কেন্দ্র সরকার তার হয়তো ক্ষমতার মানে তার যে জুরিসডিকশন তার মিসইউজ করছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যখন করছে তার আগে তুমি কি করছো? তোমার বাড়িতে চোর ঢুকে যাওয়ার পরে তুমি ভাবছো যে আমার দরজাটা বন্ধ করা উচিত ছিল। দরজা বন্ধ করবার জন্য আমার পার্লামেন্ট রয়েছে, সেখানে তোমার যাওয়া উচিত ছিল। তুমি সেখানে মানুষকে সংঘবদ্ধ করে বলতে পারোনি। তুমি আজকে, আমি আবার এই যে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের ক্ষেত্রে বলি, আজকে সিবিআই বলি, এই সমস্ত জিনিসপত্র বলি, সিবিআই ইডি এগুলো কেন আসছে? আসার প্রয়োজন হচ্ছে কেন? আপনারা এই অন্যায়গুলো করছেন। তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র যে সিবিআই আসছেন বলছেন জুতো গুনিয়ে বাড়ি পাঠিয়ে দেবেন। আচ্ছা, মহুয়া মৈত্র তো নিজেই স্বীকার করে নিয়েছিলেন পার্লামেন্টের এথিক্স কমিটির কাছে যে হ্যাঁ আমি পাসওয়ার্ড একটা বহিরাগত এজেন্সিকে দিয়েছি। হ্যাঁ, ঠিক কথাই। মহুয়া মৈত্র কোর্টে যে বক্তব্য রেখেছেন যে এটার কোনো লিখিত নিয়ম নেই, ঠিক কথাই। অনেকেই তার সেক্রেটারিয়েটদের কাছে পাসওয়ার্ড থাকে, ঠিক আছে, সে নিয়ে আমার আপত্তি নেই। কিন্তু আপনি একটা বিদেশি সংস্থাকে আপনার দেশের পার্লামেন্টের আইডি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছেন, এইটুকু নীতি শিক্ষা আপনার একজন পার্লামেন্টারিয়ান হিসেবে নেই। আপনি আদানিকে নিয়ে প্রশ্ন করুন, আম্বানিকে নিয়ে প্রশ্ন করুন, মোদিকে গালাগালি করুন, পার্লামেন্টে এথিক্যালি আপনার যা করার আপনি করুন, সে আমার সে নিয়ে কোনো বক্তব্য নেই। কিন্তু আপনি এই এত বড় সিকিউরিটি ব্রিচটা করছেন কী করে? দেশের অভ্যন্তরীণ সুরক্ষা নিয়ে কাজ করছেন, তারপরে যখন আপনার এগেনস্টে কোনো রকম এনকোয়ারি হচ্ছে, কোর্ট রায় দিচ্ছে, পার্লামেন্টের এথিক্স কমিটি রায় দিচ্ছে, তখন আপনি বলছেন আমার সাথে পার্শিয়ালিটি হচ্ছে। আপনি যদি নীতি, নৈতিকতার, শিক্ষা, মূল্যবোধের পরিচয় দিতেন তাহলে সেরকমভাবেই হতো। সেই রকম জিনিসটা করছে না। এখন লড়াইটা ধর্মের লড়াই হয়ে গেছে, লড়াইটা বিভাজনের রাজনীতি হয়ে গেছে। আজকে ঈদের মঞ্চে গিয়ে চিফ মিনিস্টার সেখানে ভোটের প্রচার করছেন। মডেল কোড অফ কন্ডাক্টে তো লেখা রয়েছে যে আপনি কোনো মন্দির, মসজিদ, গির্জা, কোনো রিলিজিয়াস প্ল্যাটফর্মকে আপনি ভোটের প্রচারের প্ল্যাটফর্ম হিসাবে ব্যবহার করবেন না, মানুষকে ধর্ম দিয়ে বিভাজন করে ভোট করাবেন না। সেইগুলোই তারা করছেন বারবার করে। ফলত হঠাৎ করে ইলেকশন কমিশনারের কাছে এই সমস্ত জিনিসপত্র নিয়ে গিয়ে আমার মনে হয় যে ইটস টু লেট টু রিয়্যাক্ট। আপনার যদি প্রশ্ন করতে হতো, আপনি সময় পার করে ফেলেছেন। যখন পার্লামেন্টে আপনার কম্পিট করার জায়গা ছিল, সেই লেজিসলেটিভ ক্ষমতা আপনার ছিল, আপনি সেগুলো করেননি। এখন ভোটের সময় এসে হঠাৎ করে ইস্যু দিয়ে মানুষকে ভুল বুঝিয়ে নিজের ভালো সাজার চেষ্টাটাই হচ্ছে, কিন্তু মানুষ অন্যরকম উত্তর দেবে। আচ্ছা, কিছুদিন আগেই কংগ্রেসের ইস্তেহার তারা প্রকাশ করেছে, একাধিক প্রতিশ্রুতি তার মধ্যে রয়েছে এবং ইতিমধ্যে কেন্দ্রের শাসক দল থেকে কংগ্রেসের ইস্তেহারকে মুসলিম লীগের ইস্তেহারের সঙ্গে তুলনা করেছে। দেখুন, আমি তো বিজেপি স্পোক্সপারসন নই, ফলে বিজেপি কি বলবে সেটা তাদের ব্যাপার। আমার যেটা মনে হয়েছে কংগ্রেসের ইস্তেহারটা বেশ খানিকটা দুর্বল এবং ভিশনলেস। এবং এক সাংবাদিক কলাম লিখেছিলেন, তার সাথে আমি সহমত। তিনি লিখেছিলেন যে কংগ্রেস কোথাও গিয়ে আসলে মোদিকেই যেন তার রোল মডেল বানিয়ে ফেলেছেন। আপনি যদি দেখেন, মোদি যে 4টে পিলারের কথা বলেছে, কংগ্রেসও তার ইস্তেহারে সেই 4টে পিলারের কথা বলেছে। আজকে ন্যাশনাল কংগ্রেস বিরোধী হিসেবে নিজের জায়গা খোয়ে ফেলেছে।
তাদের আচার আচরণ দেখে মনে হচ্ছে তারা যেন ইচ্ছে করেই খানিকটা মানে গা ছেড়ে দিয়েছে। আজকে মানে বিজেপি যে একনায়কতান্ত্রিক একটা ব্যাপার আপনারা বলছেন ইত্যাদি করছে, সেটা করছে কি করে? তার কারণ হচ্ছে অপোজিশনরা তাদের জায়গা তৈরি করতে পারেনি, হঠাৎ শেষ মুহূর্তে এসে একটা জোট তৈরি করলো। সেই জোটটার কোনো ভিশন অ্যান্ড মিশন নেই, সেই জোটে কোনো দিন একসাথে কেউ কোনো জায়গায় এলো না, কংগ্রেস নিজের জায়গা প্রতিষ্ঠা করতে পারলো না, এবং তারা এখনও সেই মানে সাবেকি চিন্তাভাবনা দিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করছে। আর অন্যদিকে মানুষ এখন অনেকটা এগিয়ে গেছে। যে কোনো ক্লাসিক্যাল যে পলিটিক্যাল পার্টি সেই একই সমস্যায় পড়েছে সিপিএম বা এই লেফট পার্টিগুলো যারা অন্তত বাংলায় রয়েছে, তারা তাদের ক্লাসিক্যাল থটটাকে অ্যাডাপ্ট করতে পারছে না। আপনাকে মনে রাখতে হবে আদর্শ বা ভিশন বা থিওরি বা ফিলোসফি দর্শন, সেটা কিন্তু মানে টাইম অ্যান্ড স্পেস এই দুটো খুব ইম্পর্টেন্ট। এই মানবেন্দ্রনাথ রায় তো নিজে লিখে গেছিলেন তার বইতে যে একেবারে ইউরোপিয়ান কনসেপ্ট অফ ক্লাস পলিটিক্স ভারতে আনা যাবে না, তার কারণ এখানে মিডিল ক্লাসের কনসেপ্ট রয়েছে। তাহলে ফাউন্ডিং ফাদাররা বলে গেছিলেন, তারপরেও তারা কেন, মানে মহাত্মা গান্ধী নিজে বলে গেছিলেন ইউনিভার্সাল হিউম্যানিজমের কথা, কিন্তু ঘটনা হচ্ছে সেই জিনিসগুলোকে আজকের দিনে দাঁড়িয়ে সেই আদর্শকে কোথায় রিফ্লেক্ট করব এবং সেটা যে অ্যাডাপ্টেশন সময়ের সাথে সাথে সেটা তারা করে উঠতে পারছে না, এবং তাদের মুখ নেই, তাদের লিডারশিপ ফেল করে গেছে, এবং দলের মধ্যে কলহ, সেই কলহ, জোটের মধ্যে কলহ, আঞ্চলিক জায়গায় কলহ, এই যে একটা কন্টিনিউয়াস কোন্দল, এই কোন্দলে তাদের যারা নিজস্ব দলের সমর্থক বা যারা ভোটার তারা দিশেহারা হয়ে যাচ্ছে। তারা তখন কোথাও গিয়ে ভাবছে দূর তেরিয়ে এদের তো কোনো কিছু কুলকিনারা খুঁজে পাচ্ছে না, তার থেকে আমি বিজেপিকে দিই। অনেক ভোটার আছেন, আমি যেটা গ্রাউন্ডে কাজ করতে গিয়ে দেখেছি, যে তারা যারা বিজেপিকে ভোট দিয়ে ফেলছেন তারা আলটিমেটলি বিজেপির সমর্থক হয়ে দিচ্ছেন না, তারা অল্টারনেট বলছে কাকে দেবো দাদা, কী করবো, তাও এরা কাজ করছে, এরা এসে অন্তত কানেক্ট করছে আমাদের সাথে, দিচ্ছি। কারণ কংগ্রেস তার ইশতেহারের মাধ্যম দিয়ে কি বলার চেষ্টা করেছে, এরকম সিপিএম এমন ইশতেহার প্রকাশ করেছে, তারা বলছে ইসরায়েলের সাথে আমি সম্পর্ক ছিন্ন করে দেবো। আরে বৈদেশিক নীতি নিয়ে হঠাৎ করে এরকম একটা মন্তব্য তুমি করে ফেলছো, তুমি জানো ইসরায়েলের সাথে আমাদের কি বাণিজ্যিক সম্পর্ক আছে? হ্যাঁ, তার মানে ইসরায়েল যুদ্ধ করছে, আমি সেই যুদ্ধকে সমর্থন করছি না, কিন্তু একটা দিক দিয়ে তো শুধু আমি আজকে তৃতীয় বিশ্বের দেশ, আমার অর্থনীতি আরও 5টা দেশের সাথে সম্মুখীন, আজকে মিডিল ইস্টের সাথে আমার সম্পর্ক কী হবে তার ওপর ডিপেন্ড করছে আমেরিকা আমার সাথে কীভাবে রিয়্যাক্ট করবে, রাশিয়া আমার সাথে কীভাবে রিয়্যাক্ট করবে। ফলে হঠাৎ করে ইসরায়েল যুদ্ধ করছে বলে আমি ইসরায়েলের সাথে বলবো তোমাকে আমি মানি না, এটা ছেলে মানুষই, এভাবে করা যায় না। তারা ইশতেহারের মধ্যে যে যে জিনিসগুলো বলেছে সেই জিনিসগুলো দেখুন মানুষ কানেক্ট করতে পারছে না। একই সমস্যা হয়েছে কংগ্রেস সিপিএম উভয় পার্টিরই। তার কারণ হচ্ছে আমার একটা ব্যক্তিগত যেটা অ্যানালিসিস ছিল, সেটা হচ্ছে বিজেপিকে আটকানোর একটা সোজা জিনিস যেটা আমার বাইরে থেকে মনে হয়েছে, যে প্রত্যেকটা দল যদি তাদের সর্বভারতীয় অঞ্চলগুলিতে যদি এই স্ট্যান্ডটুকু নিতেন যে আমরা যারা অপোজিশনে আছি অথবা যারা পাওয়ারে আছি তারা শুধুমাত্র তার পজিশনটা হোল্ড করব ফর দিস ইলেকশন, তাহলেই বিজেপিকে সরিয়ে দেওয়া যেত। আপনি বাংলার প্রেক্ষাপটে বলুন তো, আজকে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হিসেবে যে অ্যাক্টিভলি বিভিন্ন জায়গাতে যাচ্ছেন, যাই করুন, তিনি যে সব ঠিক করছেন আমি বলছি না, কিন্তু বিরোধী দলনেতা হিসেবে যে অ্যাক্টিভেশন তিনি করছেন, সেইটা কেন সিপিএমের একজন নেতৃবৃন্দ পারেনি, সেটা কেন কংগ্রেসের একজন কেউ পারেনি? এই যে অ্যাক্টিভিটিটা, এই যে জনসংযোগ, নিজের উপস্থিতি জানান দেওয়া, আজকে যদি সিপিএম এবং কংগ্রেস তারা মনে করতো যে আমরা তৃণমূল যা করছে লোকসভায় আমাদের টার্গেটটা হবে বিজেপি যেখানে দ্বিতীয় স্থানে রয়েছে আমরা দ্বিতীয় থেকে তাদেরকে সরিয়ে দেব এবং আমরা বিরোধী হিসেবে অন্তত সেকেন্ড বা থার্ড র্যাঙ্কটায় চলে আসতে চাই, সেইটা তারা যদি করতো তাহলে আপনি অনেক ক্ষেত্রে বিজেপিকে আটকাতে পারতেন। কিন্তু এখানে যেটা হয়ে গেছে, প্রত্যেক দল তারা ভাবছে যে আমি তৃণমূলকে গালাগাল করব, তৃণমূল আবার সিপিএমকে গালাগাল করবে, সবাই মিলে নিজে অপরের সাথে মারামারি করছে, আর বিজেপি একটা ইন্ডিপেন্ডেন্ট বডি হিসেবে মাঝখানে ঢুকে তার পতাকা গেড়ে দিয়ে চলে যাচ্ছে। কিন্তু বিজেপিকে আটকাতে গেলে সবার আগে আপনাকে আপনার পজিশনটুকু হোল্ড করুন, যেখানে আপনি বিরোধী আছেন স্টিক টু ইট, আপনি বিরোধী থাকুন। এই রাজনীতিটা আপনি পাবেন তামিলনাড়ুতে দেখবেন ডিএমকে আইডিএমকের যে সম্পর্কটা, সেখানে ইচ্ছা করে কিন্তু তারা এমন একটা আমেজ তৈরি করে রাখে যে তামিল সংস্কৃতির বাইরে, তামিল আঞ্চলিকতার বাইরের কোনো শক্তিকে আমরা ঢুকতে দেবো না। এই যখন বিজেপি আসছে কোনো রকম কমিউনাল কমেন্ট পাস করছে, আপনারা দেখুন তারা কিন্তু বিজেপিকে আটকানোর জন্য কোথাও গিয়ে যেন শাসক বিরোধী ইউনাইটেড একটা ফিলিং তৈরি করছে যে ভাই তুমি তামিল বিরোধী, তোমার এখানে জায়গা নেই। কিন্তু বাংলায় আসলে নিজেরাই নিজেদের মধ্যে খেয়ে করতে গিয়ে কোনো আইডেন্টিটি সেট করতে পারেনি। বিগত এতদিন ধরে এই যে যুব সমাজকে সিপিআইএম বলছে বা কংগ্রেস বলছে আমরা নতুন লিডার দিচ্ছি, এই দিচ্ছি, এই যে আইএসএফের সাথে একটা জোট সেটা হঠাৎ করে ভেঙে গেল, কি হলো, একটা জগা খিচুড়ি বলো, অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে দাঁড়াবো, তারপর হঠাৎ করে নওশাদ সাহেব তিনি চলে গেলেন, এতে মানুষ আস্থা হারিয়ে ফেলেছে।
তার কারণ আপনাকে মানুষের কাছে কনফিডেন্স বিল্ড করতে হবে যে আপনি যোগ্য, আপনি ক্রেডিবিলিটি অর্জন করতে হবে আপনাকে। শুধুমাত্র কিছু থিওরি আর প্রকাশ করে দিলাম, সেটা দিয়ে ইশতেহার দিয়ে ভোট হয় না। ইশতেহার দিয়ে আপনি কমিউনিকেট করলেন না, আপনার পাবলিক কানেক্টিভিটি কোথায়? আমার পাড়ায় আমি কজন কংগ্রেসের লোককে দেখেছি, আমি সারাক্ষণই দেখি তৃণমূল নালে বিজেপি, খুব কম সিপিএম মাঝে মধ্যে মিছিল টিছিল করছে। আজ অবধি আমার পাড়ায় আমি কংগ্রেসের একে দেখিনি। কে প্রার্থী, কোথায়, কী ব্যাপার, আদৌ কোনো পার্টি অফিস আছে কিনা সেও আমি জানি না। ফলে সর্বভারতীয় প্রেক্ষাপটে কংগ্রেস তার আদর্শগত অ্যাডাপ্টেশনের প্রবলেমের জন্যে আস্তে আস্তে ক্ষয়িষ্ণু হয়ে গেল এবং কোথাও গিয়ে তারা এটা ধরেই নিলেন যে বিজেপি যেহেতু অনেক বেশি অর্থের অধিকারী, অনেক ক্ষমতার অধিকারী, রেজিমেন্টেড পার্টি, ওরা তো জিতছেই, তাহলে আমার বেশি আর ঝামেলা করার দরকার নেই, আমি মোটামুটি একটু গা এলিয়ে চলি। এই গা এলানো মনোভাব থেকেই আজকে কংগ্রেসের এই ভরাডুবিটা হচ্ছে বলে আমার মনে হচ্ছে।